লালন নজরুল যুগল সন্ধ্যা ব্যাপারটি কার কাছে কতটুকু কি অভিব্যক্তি নিয়ে এসেছে তার প্রকাশ আমাদের কাছে প্রকাশিত হওয়ার পূর্বেই আমাদের মস্তিষ্ক আমাদের মননে বিস্ময়ের প্রশ্ন নিয়ে ঘুরপাক খেতে থাকে। শুধুমাত্র মনের খেয়ালে লালন নজরুল যুগল সন্ধ্যার আয়োজনের উদ্যোগ নেওয়া হয়। কোনো সুনির্দিষ্ট চিন্তা অথবা উদ্দেশ্য নিয়ে এই আয়োজনের ঘটনাটা ঘটেনি। তবে পরবর্তীতে মানুষের স্বভাবসুলভ জিজ্ঞাসার পথ ধরে নিজেরাই ভাবতে থাকি, কেন এই নজরুল লালন যুগল সন্ধ্যা? উত্তর পেয়েছি, এ দুই মহাপুরুষই ধর্মনিরপেক্ষতার কথা বলেছেন, মানবতার মুক্তির কথা বলেছেন। বলেছেন, ভবে মানুষ গুরু নিষ্ঠা যার সর্বসাধন সিদ্ধ হয় তার। বলেছেন, মানুষের চেয়ে বড় কিছু নহে, নহে কিছু মহিয়ান। মাঝখানে একটু আমি করি, লাইটটা জ্বালাই। আমাদের এখানে কিন্তু আজকে অনেক তারার মেলা ছিল, মানে আমি মনে হয় আমি অন্ধকারে যা দেখলাম তারা নিজেদের আলোকিত ছিল। আমাদের অসীম সাহা এসেছিলেন আমাদের পাশে, এখানে আছেন। লাইটটা যদি একটু দেওয়া যেত, আমি দেখতে, আমরা অন্ধকারেই যতটুকু দেখছি আমি। তো আমাদের হ্যাঁ, অসীমদা আছেন, আচ্ছা, শাহাদাত হোসেন নিপু আছে আমাদের এখানে, সবুজ ভাই আছেন খুব সম্ভব, আচ্ছা সবুজ ভাই, খায়রুল আলম সবুজ ভাই আছেন আমাদের। বাঁশরীর আমাদের ডক্টর খালিকুজ্জামান ভাই আছেন, অগ্নিবীণার সিরাজ ভাই আছেন। আমাদের আমার ছোটোবেলার সেই আমাদের খুব শ্রদ্ধাভাজন হাজারিবাগের আমার বড় ভাই আবুল ভাই আছেন। আমরা একটু সবাইকে একটু আমার যদি সময় থাকে, যদি কেউ না যান, আপনাদের যদি একটু কথা শুনতে চেয়েছিলাম আর কি। প্রথমে কাকে দিয়ে আমি একজন, যদি আমার মনে হয় অসীমদা আসলে বোধহয় প্রথমে একটু ভালো হতো আর কি। আমরা একটু এরপরে হ্যাঁ সবুজ ভাই আর কি, সবুজ ভাই অনুষ্ঠানটা মতো পুরাটাই দেখেছেন নাকি? আমি অন্ধকারে যা দেখলাম, এত তারার মেলা এই আকাশের নিচে, এটা আসলে আমাদের জন্য অনেক বড় প্রাপ্তি। হ্যাঁ, ও আবার ইয়েও আছে দেখা যায়, হ্যাঁ কামরুল ভাইও আছে, বাবা রথী মহারথীরা সব এক জায়গায়। সবুজ ভাই আপনি প্রথম না আসলে হবে না। ভাইনাওয়ালো একটু ভাইনাওয়ালো আমাদের একটু ভাই। আচ্ছা, এই সব কথা শেষ কথা ভাই, আসেন না ভাই। ওপরে হ্যাঁ, শওকত ওসমান বাবু ভাই, সেই বিখ্যাত গীতিকার, হ্যাঁ, জীবনানন্দ হয়ে সংসারে আজও আমি, হ্যাঁ, সব সেই গীতিকার, উনিও এখানে বসায় আছেন। জহির ভাই আছেন। জহির চলে গেছে। হ্যাঁ, না খুব ভালো হয়েছে। আমি তো একদম তুই তো আমাকে বলিস নাই, তা আমাকে একটা সুবিধা আছে যে আমাকে বলতে হয় না, আমি খবর পেলেই চলে যাই। শিল্প সাহিত্যের জায়গাটি এমন যে এটা খবর পেলেই আমি চলে যাই। তুমি ভুল করনি কিছু, তবে একটা মজা। বসো সবাই বসো। এই দুজন মানুষকে মিলানো ভালো হয়েছে, এবং বলতে আসলে না কিছু মনের মধ্যে আসে না। অনেক সময় অনেক কিছু চিন্তা করি, কিন্তু ওই বলতে এলে আর সেগুলো পাওয়া যায় না। তো আজকে যেটা হয়েছে, এই যে ছোট্ট একটি জায়গাতে, সেটা হলো কিছু কমিউনিকেশন হয়েছে। মানে ঠিক টিটো যে আবৃত্তি করেছে, সেটা বর্তমান ঢং, যেটা ছেলেপুলে গলা কাঁপায় এবং মাঝে মাঝে উপরে ওঠে, মাঝে মাঝে নিচে যায়, এইসব ব্যাপারগুলো কিছু রপ্ত করার ব্যাপার, এটাও রপ্ত করেনি। না করে কাজটি ভালো করেছে। কারণ নজরুলের কবিতা, অনেক কবিতা যেগুলো পড়া হয়নি, সেই কবিতাগুলো আজকে মন দিয়ে শুনেছি। এবং আমার মনে হচ্ছে যে টিটো আসলে ও আবৃত্তি করতে চায়, রিসিটেশন নয়। ও যেটা চেয়েছে সেটা হলো গিয়ে নজরুলের সেই কথাগুলোকে মানুষের কাছে, যে কজন ছিলেন তাদেরকে শোনাতে চেয়েছে। এবং সেই কথাগুলোর মধ্যে যে একটা ধ্রুব সত্য আছে, যে সত্য থেকে আমরা এখন অনেক দূরে, সেগুলোই বলার চেষ্টা করেছে। এবং এটা একটা চমৎকার জিনিস হয়েছে। তুমি এরকমই করো। আর এই ভদ্রলোকের গান তো আমি কখনো শুনিনি, মুনির, ভারী সুন্দর। তার ফিলিং, তার গাওয়ার ভঙ্গি, তার কণ্ঠস্বর, সব কিছু মিলে
একটি নতুন অভিজ্ঞতা হলো আমার। আমি তো মোটামুটি শুনি, বিভিন্ন জায়গায় যাই, আমি শুনি, দারুণ ভালো লেগেছে। এবং এটার যে যুগলবন্দি হলো একটা, সেটা একটা কোনো কিছুর হয়তো শুরুও হতে পারে আমার কাছে মনে হচ্ছে। কারণ আসলে বর্তমান সময়টি প্রতিদিন এত সব নিষ্ঠুর কাজ হয়, এত সব নিষ্ঠুর ঘটনা ঘটে যা কোনোদিন কল্পনাও করা যায়নি, সেসব ব্যাপারগুলো আমাদের সমাজে ঘটছে এবং অবলীলায় ঘটে যাচ্ছে। আমরাও মোটামুটি চুপচাপই থাকি, খুব একটা কিছু করতেও যাই না। না করার অনেক কারণও আছে, বিভিন্ন কিছু আছে। তবে একটা জিনিস আমি বিশ্বাস করি, সেটা হলো আমার এই শিল্প সাহিত্যের এই অঙ্গনে প্রায় অনেকগুলো বছরই তো হলো, 50 বছর তো পার হয়ে গেছে। একটা জিনিস আমার মনে হয়েছে, মানুষ যতক্ষণ পর্যন্ত মানুষ না হবে ততক্ষণ পর্যন্ত কোথাও কোনো উন্নতি হবে না, সেটা না আমার দেশে না গোটা পৃথিবীতে। মানুষ একই সময় দুটি জায়গাতে জন্মায়, যেখানে সে জন্মায় সেই স্পটটি আরেকটি গ্রহ আছে পৃথিবী, এ দুটি জায়গাতে মানুষ সাইমালটেনিয়াসলি জন্মায়। মানুষ কিন্তু একটি জায়গার নাগরিক নয়, মানুষ গোটা পৃথিবীর এবং যেখানে সে জন্মায় সেই জায়গার একই সময়ে দুটি জায়গাতে সে জন্মাচ্ছে। সুতরাং আমাদের যে কোনো কাজ, যেই কাজগুলো আমরা করি, আমরা বিশ্বাস করে সত্যকে ধরে ধারণ করে যে কাজটি আমরা করব, সেটা শুধু আমাদের দেশের জন্য নয়, সেটা সারা পৃথিবীর জন্য। দেশের জন্য তো বটেই, সেটা তো কাছের, কিন্তু সারা পৃথিবীর জন্য আমরা করব। এই যে দুটি মানুষ এখানে, নজরুল তো বলেছেন যে আমি এখানকার নই, আমি সব সব জায়গায়, সারা পৃথিবীর। লালনও তাই বলেছে। কিভাবে তুমি ডিফারেন্সিয়েট করবে কিভাবে মানুষের মধ্যে? এটা একটা প্রশ্ন, একটা বড় প্রশ্নবোধক চিহ্ন, যে কী করে তুমি মানুষকে একজন থেকে আরেকজন আলাদা করো। হ্যাঁ, আমার মনে হয় মাঝে মাঝে এরকম যে মানুষ তো ভালোও হয় মন্দও হয়। যদি মানুষকে বিভক্তই করতে হয়, তাহলে সারা পৃথিবীর মানুষ ভালো আর মন্দে বিভক্ত করুক। আমার মনে হয় সেটাই ঠিক আছে। যদি বিভক্তির দরকারই হয়ে থাকে, তাহলে আর ভালো আর মন্দে, গুড অ্যান্ড ইভিল, সারা পৃথিবীতে যত গ্রন্থ প্রকাশিত হয়েছে, গ্রন্থ আমরা পাই, সেখানে একটি কথা, ভালো এবং মন্দ, অন্য কিছু নয়। কিন্তু আমরা ভালো আর মন্দের চিন্তা করছি। এইখানে যে কাজটি সন্ধ্যা থেকে হলো, সেটা মানুষের মনে ভালোর একটা প্রভাব ফেলার জন্যে। এবং আমাদের আগে যারা ছিলেন তারা কি বলেছেন সে কথাগুলো আপনাদের শোনাবার জন্যে আমি অনুরোধ, এই গানের কথাগুলো এবং কবিতার কথাগুলো যেন অন্তর থেকে উপলব্ধি করি, আমরা যেন উপলব্ধি করি এবং আমরা যেন সেভাবে চলার চেষ্টা করি। এটুকুই আজকে তোমাদের সবাইকে আমি 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 স্বাগত আমি জানাই এবং ধন্যবাদ দেই। এবং আমি আজকে নতুন একটি অভিজ্ঞতা নিয়ে যাচ্ছি, আমার খুব ভালো লেগেছে। সবাইকে ধন্যবাদ আপনারা যারা আছেন। অনেক ধন্যবাদ সবুজ ভাইকে। সবুজ ভাই আমার হৃদয়ের মানুষ, তো আমার হৃদয়ের কথা বলে গেল। লিয়াকত ভাইকে দেখছি যে পিছনে দাঁড়িয়ে আছে, লিয়াকত ভাইকে আমি সন্ধ্যা থেকে খুঁজছি, মনে মনে খুঁজব। লিয়াকত ভাই যদি একটু আসতেন। হ্যাঁ, আমাদের এই পথিকৃৎ ফাউন্ডেশনের প্রধান পুরুষ লিয়াকত ভাই। আমি টিটো ভাই জানি আপনি খুঁজছেন, কিন্তু আমি আসলে আমার পেশাগত সম্মেলনে ছিলাম। আমার একটি 22তম ডায়াবেটিস এন্ডোক্রাইন কনফারেন্স চলছিল, যার শেষ দিন ছিল আজকে। তো সেরে আসতে আমার দেরি হয়ে গেছে, কিন্তু তবু আপনার আবৃত্তির ছিটে ফোটা পেয়েছি শেষে, আবার ওনার গানেরও পেয়েছি। তো যেটুকু পেয়েছি তাতেই সবুজ ভাইয়ের কথাতে আমার সম্পূর্ণ রকম আমার ওই অনুভূতিটা এসছে যে এক ধরনের নতুনত্ব আছে। আরেকটি বিষয়, যে নতুনত্বের আরেকটি বড় বিষয় হচ্ছে যে আমি সাধারণত রবীন্দ্রনাথের সঙ্গে লালনের যুগল বন্দিটা অনেক সময় আমাদের স্মৃতিতে ছিল, কারণ রবীন্দ্রনাথ নিজেই স্মৃতিচারণ করেছেন এক বাউল সঙ্গীতের ব্যাপারে, এবং সেটা সম্ভবত লালন বা লালনের কেউ হবেন, এই ধরনের একটা ভাব আমার মধ্যে সবসময় থাকে, সবার মধ্যেই আছে। কিন্তু সত্যি বলতে কি, লালন নজরুলের এই যুগলবন্দি বা যুগল সন্ধ্যা আমি কখনো কিন্তু শুনিনি এবং ধারণাতেও আমার আসেনি। অথচ
কেন যে আসেনি, অনেক যেমন রবীন্দ্রনাথ তো বলেন যে সহজ কথা যায় না বলো সহজে, অনেক কথা সহজ কথা ভাবাও যায় না সহজে, এটাই হচ্ছে মুশকিল। হ্যাঁ, কারণ আসলে কিন্তু রবীন্দ্রনাথের মধ্যেও যেমন বিশ্ব মানবতার চিন্তা ছিল, নজরুলের মধ্যেও তাই ছিল, এবং নজরুলের ভঙ্গি হয়তো আলাদাভাবে হতে পারে, কিন্তু লালনের যে উচ্চারণ এবং নজরুলের উচ্চারণের মধ্যে প্রচণ্ড রকম এক ধরনের মানবিকতা, মানববাদ, মানব ধর্ম এবং সাম্প্রদায়িকতা, যেটা সহজভাবে বললেন যে মানুষের মধ্যে এই যে বিভেদ ধর্মের ভিত্তিতে, ভাষার ভিত্তিতে, সম্প্রদায়ের ভিত্তিতে, তার ঊর্ধ্বে ওঠার বাণী তো দুজনের মধ্যে রয়েছে। তা কেন এতদিন হলো না, কেন এতদিন আমরা করলাম না? তো আমি আপনাদেরকে সেই দিক থেকে একটা অভিনন্দন জানাই যে আপনি এই চিন্তাটা মাথায় এসছেন। হ্যাঁ, আমি আমার অন্তর্ঢালা অভিনন্দন, কারণ আমার কখনো এটা ভাবিনি। আমার মনে হয় যদি আরও চিন্তা করে, আরও সময় নিয়ে যখন আপনারা করবেন, তখন এই যুগলবন্দিটা, কারণ হয়েছে কি, মানে আমি খুব যদি সৎভাবে বলি, আমাদের দেশের অনেক মানুষই রয়েছেন যারা হয়তো রবীন্দ্রনাথ বললে যেভাবে গ্রহণ করবেন, তার চেয়ে নজরুল বললে, বেশ কিছু মানুষ রয়েছেন যারা নজরুল বলে ভাববেন হ্যাঁ মুসলমানদের দিক থেকে গ্রহণযোগ্য, এবং সেই যে বিষয়টা নজরুলকে দিয়ে যখন লালনে পৌঁছাবেন, হ্যাঁ, তখন কিন্তু ব্যাপারটা হয়তো অনেক মানুষের মধ্যেই আরও বেশি গ্রহণযোগ্যতা পেয়ে যাবে। আমরা এই শিল্পচর্চা করছি অবশ্যই আনন্দের জন্য, সেই সঙ্গে সমাজকে পাল্টানোর জন্য। তো সেই সমাজকে যদি পাল্টাতে হয়, তা আমাদেরকে ঐতিহ্যের অনুসরণ, যে ঐতিহ্যের মধ্যে থেকেই কিন্তু পাল্টানোর চেষ্টা করতে হবে। আমরা চাইলেই সমস্ত কিছু কিন্তু ঐতিহ্যকে অস্বীকার করে পাল্টাতে পারবো না, এবং তার মধ্যে থেকে মানবিকতা খুঁজে বের করতে হবে, মানব ধর্মকে খুঁজে বের করতে হবে। এবং আমার মনে হয় এটি আপনাদের খুবই সুন্দর একটি প্রচেষ্টা। আমি আপনাদের আবারও অভিনন্দন জানাচ্ছি এবং সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ লিয়াকত ভাইকে। তা আমাদের মাঝে তো সবাইকে আমি বলবো, অসীমদাকে এই মুহূর্তে একটু মঞ্চে আহ্বান করছি। আমাদের প্রথমত খুব বিস্ময়কর লেগেছে আমার, লালন নজরুল এটা যুগলবন্দি হতে পারত, কিন্তু তা না হয়ে যুগল সন্ধ্যা হয়েছে। এটি কিন্তু নতুন ধারণা। সেদিক থেকে যুগল সন্ধ্যা কেন হলো, নজরুল এবং লালন কেন, এটা তো খুব স্বাভাবিকভাবেই হবে, কারণ দুজনই অসাম্প্রদায়িক মানবতাবাদী চিন্তার ধারক ছিলেন। একটা গান লালনের, যেটা আমার বিশ্বাস, আমার চেতনা এবং আমার অন্তরে চিরকালীন স্থান করে নিয়েছে, সেটি হচ্ছে, এমন সমাজ কবে গো সৃজন হবে, যেদিন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান জাতি গোত্র নাহি রবে, এমন সমাজ কবে গো সৃজন হবে। তো যে এইভাবে ভাবতে পারে, সেই সমাজ চায় যে সমাজে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান থাকবে না, শুধু মানুষ থাকবে। কত বড় মহৎ চিন্তায় এই বাংলার মাটি থেকে উত্থিত হয়েছে, ভাবতে গেলে বিস্ময় লাগে। আরেকটি ঘটনা বলবো নজরুল সম্পর্কে। নজরুল এবং রবীন্দ্রনাথের মধ্যে বিদ্বেষ তৈরি করবার জন্যে হিন্দু এবং মুসলমানের মধ্যে কিছু লোক তখন ছিল, যারা বলতে চেয়েছে যে নজরুল কীর্তন, শ্যামাসঙ্গীত, ভজন এইসব গান লিখে হিন্দু হয়ে গেছে। তখন প্রিন্সিপাল ইব্রাহিম খাঁ তাকে একটি চিঠি লিখেছিলেন, যেখানে তিনি বলেছিলেন, ভাই নজরুল, তুমি আমাদের আদরের ধন, তুমি মুসলমানদের জন্যে, তুমি মুসলমানদের গর্বের সন্তান, তোমার কাছে মুসলমানদের অনেক প্রত্যাশা আছে, তুমি হিন্দুদের জন্য অনেক কিছু লিখিয়াছ, কিন্তু মুসলমানদের জন্য সেইভাবে কিছু লেখো নাই। তখন নজরুল যে কথাটি বলেছিলেন, সেটা ভয়ঙ্কর, আমার সমস্ত লোমকূপ দাঁড়িয়ে যায়, শির দ্বারার মধ্যে শিরশির করতে থাকে। তিনি বলেছিলেন, তোমার কথা আমি বুঝিয়াছি, মুসলমানদের জন্য আমি লিখিব, কিন্তু এতদিন ধরে পেলে পুষে যারা আমাকে বড় করে তুলেছে, আমি যদি তাদের দিক থেকে সরে গিয়ে শুধু মুসলমানদের জন্য লিখি, তাহলে আমার শরীরে মানুষের রক্ত আছে বলিয়া কেউ বিশ্বাস করিবে না। এই কথা বলার মতো লোক সারা পৃথিবীতে কখনো জন্ম নেয়নি, কখনো জন্ম নেবে কিনা আমার সন্দেহ আছে। নজরুল কত বড় কবি আমার কাছে মূল্যহীন,
লালন কত বড় গীতিকার, বাউল আমার কাছে মূল্যহীন। তারা কত বড় মানুষ, এর চেয়ে বড় সত্য আমার কাছে কিছু নেই। আজকের এই যুগল সন্ধ্যা সমৃদ্ধ হচ্ছে সেই কারণে যে দুটি মানবতাবাদী মানুষকে, চিরকালীন অসাম্প্রদায়িক আত্মাকে তারা নিজেদের মধ্যে লালন করে এই সন্ধ্যার আয়োজন করেছে। আমি তাদের ধন্যবাদ জানাই, স্বাগত জানাই। এই ধরনের আয়োজন যেন ভবিষ্যতে আরও হয় এবং এই দুটি মানুষকে যেন আমরা আমাদের অন্তঃস্থলে নিবিড়ভাবে রেখে দিতে পারি। প্রত্যেকে যদি এটা আমরা করি তাহলে আমরা ক্রমাগত মানুষ হয়ে উঠব। যে কথাটি সবুজ বলেছে যে মানুষের মানুষ হওয়া বড় দরকার, আমি কিন্তু তা বলি না। যে মানুষ, তার তো মানুষ হওয়ার দরকার নেই। 16 কোটি লোক আছে বাংলাদেশে, মানুষ খুব কম। এই মানুষ হওয়া খুব জরুরি। এরা সেই পথের দিশারি। আমরা তাদের পথ অনুসরণ যদি করি তাহলে বাংলাদেশ একটা নতুন বাংলাদেশে পরিণত হবে। আমাদের প্রত্যেক কামনা নিশ্চয়ই এরকম। এবং আজকের সন্ধ্যা তারই। প্রচুর গানে, বিখ্যাত গানের গীতিকার ওনার। আজকে তোমার এখানে এসে মনিরের গান আমি আগে শুনিনি, আগে বলেনি। অসীমদাকে দেখলে আমার 33 নম্বর টিপু সুলতান রোডের কথা মনে পড়ে যায়। এখানে অনেকে আছে যাদেরকে দেখলে আমার বিভিন্ন স্মৃতি মনে পড়ে যায়। আমি গান লিখি, যেটা তুমি বলছিলে, আমি বাতায়নে বসে গান লিখি, ঘরে বসে গান লিখি। রাঙামাটির কথা বলি বাতায়নে বসে। আর লালন, নজরুল, ওরা তো ওই রাঙামাটি দিয়ে দৌড়ানো মানুষ। যুগল সন্ধ্যা হলে অসীমদা ওদেরকে নিয়েই তো হবে। যুগল সন্ধ্যা তো ওই তেতালা আর নিচতলা হতে পারে না। যুগল সন্ধ্যা হতে হলে ওদেরকে নিয়েই হবে। আর এখানে আর একটা জিনিস বলা বোধহয় খুবই জরুরি, সেটা হচ্ছে আমাদের মসজিদগুলো, মন্দিরগুলো যখন কাঁচা ছিল, ঈমান তখন কত পাকা ছিল দেখেন। আজকে আমাদের মসজিদ আর মন্দিরগুলো সব পাকা হয়ে গেছে, কিন্তু ঈমান আমাদের কত কাঁচা হয়েছে চারিধারে তাকিয়ে দেখেন। আজকে টিটু তার কবিতা আবৃত্তি আমি আগেও শুনেছি। সবুজ যে কথাটা বলেছে, হি ইজ সো কমিউনিকেটিভ। এখানটায় কে বাংলাদেশে কি কবিতা পড়লো না পড়লো তার গুণাগুণ আমি বিচার করতে যাব না, কিন্তু ও আজকে আমাকে যে অভিজ্ঞতাটা দিল, এটা কিন্তু আমার পুঁজি হয়ে থাকলো। আমার পুঁজি, আমার মনুষ্যত্বের পুঁজি, আমার কলমের পুঁজি। মনিরের গান আগে আমি শুনিনি। লালন সঙ্গীত শুনতে গিয়ে মাঝে মধ্যে বিরক্ত বোধ করি। অসীমদা, আপনি কিছু মনে করবেন না, কারণ আপনি জানেন, আমি জানি আপনি এই অঙ্গনে কাজ করছেন। কেন বিরক্ত বোধ করি এটা আপনার জানা। কিন্তু আজকে মনিরের গান আমি আগে শুনিনি, আজকে আমাকে মনির অভিভূত করেছে, আমাকে ধরে রেখেছে। আমি সত্যিকার অর্থে এসেছিলাম 10 মিনিটের জন্য, কিন্তু আমার মনে হয় আমি এটা যদি 10 ঘন্টা চলতো আমি উঠতে পারতাম না। শুধু এটুকু বলা, এই গ্রাম বাংলার মাঠ দিয়ে, রাঙ্গামাটির পথ দিয়ে যারা দৌড়াইছে, ওই মেঘনা নদী থাকতে যারা জল পিয়াস মেটাতে পারেনি, যারা মানুষের কথা বলেছে, তাদেরকে নিয়েই কিন্তু যুগল সন্ধ্যা হবে। টিটু এবং মনির, আমি তুমি করেই বলছি, তোমাদেরকে অশেষ ধন্যবাদ। অসীমদা বলেছেন, সবুজ বলেছে, ডক্টর লিয়াকত বলে গেছেন, এটা একটা নতুন আঙ্গিক। আমার দৃষ্টিতে নতুন আঙ্গিক না, এটাই আসল আঙ্গিক। আমি এর বেশি কিছু বলবো না।
শুধু এটুকু বলতে চাই, আমি লিখি বাতায়নে বসে, আর ওরা লালন বেঁধে কমপক্ষে তো করুক। আমি আমার এই প্রেরণাটার আজকে যে অনুষ্ঠানটা এটার জন্য অনেকখানি আর কি প্রেরণা পেয়েছি ডক্টর খালেকুজ্জামানের কাছ থেকে। টিটু ভাই অনেক ধন্যবাদ। মনির ভাই, আপনাদের দুজনের সাথে অল্প কিছুদিন আগেই আমার পরিচয়, না কয়েক মাস। এই সময়টাতে আপনাদের কাছ থেকে আমি ব্যক্তিগতভাবে অনেক অনুপ্রেরণা পেয়েছি, কিন্তু আমি যেটা বলা দরকার যে আমরা কেন এই বাঁশরি তৈরি করলাম, আসলে আমার ব্যক্তিগত কিছু বিশ্বাস আছে। আমি পেশায় একজন ইঞ্জিনিয়ার এবং আমি একটা সুন্দর বাংলাদেশ তৈরি করতে চাই। এটা আমার ইঞ্জিনিয়ার হওয়ার আগেকার স্বপ্ন, ছোটোবেলা থেকে এই স্বপ্ন দেখছি এবং আমি মনে করি সেই সুন্দর বাংলাদেশ তৈরি করা কোনোদিনই সম্ভব না যদি না আমরা নজরুলের চর্চা করি। আমি গত কয়েক বছর ধরে একটা কথা বলছি, বাংলাদেশের বা বাঙালি সমাজে নানা জনে নানা কথা বলে, কিন্তু আমি যে কথাটা বলি এবং বিশ্বাস করি, নজরুলকে অনেকেই বাদ দিতে চান, অনেকেই বলতে চান বড় কবি না, কিন্তু এতে কোনো আসে যায় না। যেটাতে আসে যায়, নজরুলকে যদি কেউ বাদ দিতে চায় সেটা বাংলাদেশ থাকবে না। সেটা ভারত হইতে পারে, পাকিস্তান হইতে পারে, আফগানিস্তান হইতে পারে, এমনকি আমেরিকা হইতে পারে, কিন্তু সেটা সেই বাংলাদেশ হবে না যে বাংলাদেশের জন্য বাংলাদেশের 30 লক্ষ মানুষ জীবন দিয়েছে, যে বাংলাদেশের জন্য এটা বিজয়ের মাস, যে বাংলাদেশের জন্য অনেক মানুষ অনেক বছর যাবৎ সংগ্রাম করছে, সেই বাংলাদেশ হবে না। এখন আমরা যত কথা বলি সবই বলতে পারি, শুধু যদি নজরুলকে বাদ দিতে চাই তাই হবে, সেটা বাংলাদেশ হবে না। আমরা কি বাংলাদেশ চাই? এটাও একটা মৌলিক প্রশ্ন। অনেকে বলেন, হয়তো মুখে বলেন, বাস্তবে বাংলাদেশ চান না। তাদের জন্য নজরুল পাংতেও, যারা বাংলাদেশ ভালোবাসেন তাদের জন্য নজরুল অবশ্যই আমাদের সবার কাছে অত্যন্ত পূজনীয়। না, পূজনীয় তো আরেকটা জিনিস, বাস্তব। নজরুলের কথাবার্তা আমরা টিটু ভাইয়ের কবিতায় যেগুলো কথাগুলো শুনলাম, সেটা কিন্তু সবই বাস্তব কথা। যে বিশ্বাসের কথা বলছি, নারীর কথা বলছেন, যে কি পাপ পুণ্যের কথা বলছেন, আপনারা চিন্তা করে দেখেন, সব কথা কিন্তু এই মাটির উপর ভিত্তিতে দাঁড়িয়ে কথাগুলো বলছেন। এই কথাগুলো আমাদের বাস্তব জীবনে আমাদের প্রয়োগ করা দরকার এবং সেই আদর্শ যাতে প্রতিষ্ঠিত হয় তার জন্য চেষ্টা করা দরকার। আমরা সেই জন্যই এই বাঁশরি তৈরি করেছি, যাতে আমরা নজরুলের সেই মেসেজটাকে সবার কাছে পৌঁছে দিতে পারি। শুধু মেসেজ পৌঁছে দিলেও হবে না। আমি ব্যক্তিগতভাবে যেটা বিশ্বাস করি, সেটাতে আমাদের সবার সেই জন্য কাজ করতে হবে, যে কাজটা আমরা করি না। অনেক সময় মুখে অনেক কথা বলি কিন্তু কাজ করি না। আমরা সেই কাজ করতে চাই, এটা এককভাবে আমি না, আমাদের সবারই সেই কাজটুকু করা দরকার। আজকে একটা খুব ইন্টারেস্টিং, খুব ভালো জিনিস আমার কাছে একটু, প্রথম দিকে মনির ভাই, টিটু ভাই যখন বলছিলেন লালন নজরুল যুগল সন্ধ্যা হবে, আমি ঠিক বুঝতে পারিনি অনেকের মতোই, কিন্তু আমি লালন শুনি, ভালোও লাগে লালনের গান। আমি নজরুল বেশি শুনি, সেটা তো অবশ্যই আমার কথায় প্রকাশ পেয়ে গেছে। নজরুলের মধ্যে ওই ব্যাপারগুলো আছে, লালনের মধ্যেও কিছু ব্যাপার আছে, কিন্তু নজরুলের মধ্যে আমি যেটা বিশ্বাস করি সেটা শুধু আদর্শিক ব্যাপার না, সেটা আরেকটু বেশি সমাজকে প্রতিষ্ঠিত করার জন্য যে কাজটুকু দরকার তার ভিত্তি নজরুল তৈরি করে গেছেন। এজন্য এই যুগল সন্ধ্যাটা খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার। আমরা ভবিষ্যতে আরও কিছু কাজ করব, যেটার কথা টিটু ভাই বলছেন যে এই সামনে এই মার্চ মাসে আমরা একটা উদ্যোগ নিয়েছি। আশা করি আপনারাও আমাদের সাথে থাকবেন, আমাদের সাথে সহযোগিতা অবশ্যই দরকার। সেটা হচ্ছে আমরা সহস্র কণ্ঠে বিদ্রোহী কবিতা আবৃত্তি করতে চাই। এটা এবছরের জন্য আমাদের কামনা, কিন্তু এরপরে আমাদের আরও কিছু কামনা আছে, আরও কিছু স্বপ্ন আছে এই বিদ্রোহী কবিতা কেন্দ্রিকই। যেমন আমরা চাই যে প্রথমত বাংলাদেশের বিভিন্ন ভাষাভাষী মানুষের মধ্যে, যেমন গারো আছে, হাজং আছে, চাকমা আছে, তাদের ভাষায় বিদ্রোহী কবিতাটা আবৃত্তি। তারা বাংলাদেশের মানুষ, কিন্তু তারা তাদের ভাষায় বিদ্রোহী কবিতা শুনিনি কখনো। আমরা অনেকে বলি নজরুলের কবিতা
নজরুলের সাহিত্য অনুবাদ হয়নি বিভিন্ন ভাষায়, কিন্তু নিজের দেশের ভাষায় তো অনুবাদ হয়নি। অন্য দেশের ভাষায় আমরা অনুবাদ করার স্পর্ধাই বা দেখাবো কি করে যদি নিজের ভাষার মানুষকে, নিজের দেশের মানুষেরকে যদি তাদের ভাষায় বিদ্রোহী কবিতা না দিতে পারি। অনেক কথা বললাম, অনেক রাতও হয়ে গেছে, অনেক ধন্যবাদ। আশা করি ভবিষ্যতে আপনাদের সহযোগিতা পাবো এবং আমরা সবাই একসাথে কাজ করতে পারবো। আমরা পরে আরেকটা খুব তাড়াতাড়ি হয়তো মনির ভাইয়ের সাথে আরেকটা উদ্যোগ আমরা নিব। টিটু ভাই তো অবশ্যই আছে আমাদের সাথে। সবাইকে ধন্যবাদ। আমরা আরেকটা কাজ করি, যদি আপনারা সময় পান, আমরা প্রতি শনিবারেই একটা নজরুল কেন্দ্রিক আড্ডা আমরা করি। নজরুল আড্ডা, আপনাদের যদি সময় থাকে আমাদের এই আড্ডায় আসতে পারেন। এটা লালমাটিয়াতে প্রতি শনিবার সন্ধ্যা 5:30টার সময়। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। কামরুল ভাই কি চলে গেলেন নাকি? কামরুল ভাইরে দেখলাম আস্তে আস্তে উঠতে উঠতে। কামরুল ভাই একটু ভাই একটা লাইন বলে যাবেন আপনি, এইভাবে ভাই ভাই ভাইয়ে গেলে তো হলো না ভাই, একটু খালি একটা বলে যান একটা লাইন। আমরা এটা ইতিহাসের কাছে তো, আপনারা হইলেন ঐতিহাসিক মানুষ, আপনারা মুক্তি সংগ্রামের মানুষ, আপনাদের নেতৃত্বে লাখো মানুষ চলছে, আমাদের প্রেরণাটা দিয়ে যায়। রেজাউল হোসাইন টিটু এবং মনিরুজ্জামান মনির, লালন এবং নজরুলের যে অভূতপূর্ব সন্ধ্যায় আমরা অভিভূত হয়েছি এবং আমাদের পক্ষ থেকে আবারও অভিনন্দন জানাই, কৃতজ্ঞতা জানাই। সুফিবাদ এবং বিদ্রোহবাদ মিলে একাকার আমরা গড়তে যাচ্ছি বাংলাদেশ। বাংলাদেশকে নিয়ে বিজয়ের গাথায় এগিয়ে যেতে হবে। শুভ হোক আগামী দিনের আয়োজন। ধন্যবাদ কামরুল ভাই। ডক্টর শাহাদাত হোসেন নিপু পিছন থেকে একটু যদি এদিকে আসতেন, ডক্টর শাহাদাত হোসেন নিপু একটু যদি আসতেন। হ্যাঁ, আপনি একটু বলে যান একটু এদিকে, তারপরে আপনি আমাদের মুরব্বী আমরা আছে এদিকে। আমি ইচ্ছা করে, আপনারা তো ব্যস্ত মানুষ। আমি এত গুণীজনের কথা শুনছিলাম, তো আমি ওই তাত্ত্বিক আলোচনা না করে আমার মনির ভাই আমার বড় ভাই আর টিটু আমার বন্ধু, এদের পরিবেশনার শেষ পর্যায়ে আমি এসেছিলাম। আমার দুর্ভাগ্য যে আরেকটু আগে আমার আসা উচিত ছিল। আমি খুব গুরুত্বপূর্ণ আরও দুটি কাজ সেরে এখানে আসতে দেরি হয়ে যাওয়াতে আমি আবারও আপনাদের দুজনের কাছে ক্ষমা প্রার্থী। আমি আপনাদের পরিবেশনা যতটুকু শুনেছি আমার খুব খুব ভালো লেগেছে। আর সবুজ ভাই যেটা বললেন সেই কথাটা আমি কোট করি এই টিটু সম্পর্কে, সেটা হচ্ছে ও যা বলেছে সেটি হচ্ছে নজরুলকে ও যেভাবে অনুধাবন করে, উপলব্ধি করে, সেটির বহিঃপ্রকাশ তার উচ্চারণে সে বলার চেষ্টা করেছে। ও ওর মতোই বলেছে, সেটিকে সে কিন্তু ধারণ করে মনে প্রাণে। এটি আমাদের কাছে কিন্তু পরিষ্কার। আর মনির ভাইয়ের গান অনেক দিন শোনা হয় না। মনির ভাইয়ের কথা হচ্ছে যে মানে কি বলবো, যে মনির ভাই হচ্ছে সেই মানুষ যে খুব ত্যাগী, সাংঘাতিক তার সংগ্রামের জীবন, এবং তার কাছাকাছি থেকে কিন্তু আমরা তার সামনে বড় হয়েছি। সুতরাং তার সংগ্রামটা, জীবনের যে একটা সংগ্রাম, সেই সংগ্রাম করে কিন্তু তাকে এই পর্যন্ত আসতে হয়েছে। এটা অনেকেরই জানার কথা নয়। আমরা যারা তার এলাকার ছেলে তারা জানি বিষয়টি। এবং আমার খুব ভালো লেগেছে, খুব, আমি মন থেকে বলছি, খুবই ভালো লেগেছে। আপনাদের জয় হোক, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমি আমার সিরাজ ভাইয়ের আগে আমি একটু আমার এলাকার আবুল ভাইকে আমি আমার ছোটোবেলা থেকে দেখে আসছি। আমার খুব শ্রদ্ধাভাজন, একদম ছোট্টবেলা থেকে আমাদের ওনার কাছেই ছিলাম। তো ওনাকে বলে আমি একটু, সিরাজ ভাই কথা বলবে, তারপরে আমরা শেষ করে দেব। আপনারা একটু খালি কিছুক্ষণ ধৈর্য ধরেছেন, আর একটু অপেক্ষা করতে অনুরোধ করব। যারা সুন্দর মনের মানুষ, শুধু তারাই কবিতা এবং গানের রাজ্যে বাস করে। আজকের এই যুগল সন্ধ্যায় মনির টিটু উপস্থিত সুধীবৃন্দ, আপনাদের ভালো শান্তি বর্ষিত হোক। আমার রিয়েলি খুবই তৃপ্তি পেলাম বলতে গেলে এই যুগল সন্ধ্যায়। এটা অনেকে বলে গেছে যে এমন অনুষ্ঠান আর দেখেনি কেউ, আমিও না, এই প্রথম দেখলাম। আমি অনুরোধ করবো আগামীতে ত্রিতাল করা যায় কিনা, ত্রিতাল সন্ধ্যা, আমি রবীন্দ্রনাথ সহ হলে আরো ভালো হয়। রবীন্দ্রনাথ সহ। তো এখানে আমি একটা কথা বলতে যাচ্ছি, সেটা হচ্ছে আমাদের দেশে বর্তমানে
খুব কর্কশ, রুষ্ট এবং কঠিন সব জিনিস প্রতিদিন খবরে এবং পেপারে আমরা দেখতে পাই, যার মাঝে সংস্কৃতিটা প্রায় হারিয়ে যেতে বসেছে। এই সংস্কৃতিটাকে জাগিয়ে তুলতে হবে। আর সংস্কৃতি যেটাকে বোঝায় সেটা হচ্ছে যা কিছু সুন্দর, ভালো, মুগ্ধকর, তাই সংস্কৃতি। এই জিনিসটাকে সবার মাঝে মানে বুঝিয়ে দিতে হবে, মানে বিলিয়ে দিতে হবে। এবং টিটু মনে প্রেরণা ধারণ করে নজরুলকে, ঠিক এই মতো আমাদের সবাইকে ধারণ করতে হবে। ঠিক এমনই মনিরের যে গান হৃদয় ছুঁয়ে যায়, লালন সঙ্গীতে বুঝিয়ে দিল, ঠিক আমাদের সবাইকে এই সংস্কৃতির মাধ্যমে বাংলাদেশের মানুষকে বুঝিয়ে দিতে হবে যে সংস্কৃতি কী জিনিস, সংস্কৃতি কত গভীর, কত আনন্দের, কত সুখের, এটাকে বুঝিয়ে দিতে হবে। ধন্যবাদ আবুল ভাই। সিরাজ ভাইকে, অগ্নিবীণা সিরাজ ভাই আমাদের আজকে আমাদের সমাপনী বক্তব্য দিয়ে আপনি শেষ করে দেন। আজকের এই মহতী অনুষ্ঠান বর্তমান সাংস্কৃতিক সংগঠন আয়োজিত এই মহতী অনুষ্ঠানের দুই কীর্তিমান ব্যক্তিত্ব, আমরা একজনের কণ্ঠে আমরা আবৃত্তি শুনলাম, আরেকজনের কণ্ঠে আমরা গান শুনলাম। মূল বিষয় নিয়ে কিছু কথা বলার ছিল, বলার দরকার ছিল। লালন এবং নজরুল, প্রশ্নটি আমিও করেছিলাম আমার ফেসবুকে যে কেন। তারপর আজকে আমরা এখানকার বুদ্ধাজন এবং আমরা এই পরিবেশনার মাঝখান দিয়ে আমাদের যে সম্বিত ফিরে পেলাম, আমরা লক্ষ্য করলাম এই দুইজন মানুষের একটি অভিন্ন গতিপথ। এই গতিপথটা কি? যেমন লালন বলেছেন, সব লোকে কয় লালন কি জাত সংসারে। লালন নিজেকে আড়াল করেছেন। আমি হলফ করে বলতে পারি, আজ পর্যন্ত যত মানুষ গবেষণা করেছেন লালনের জন্ম কোথায় হয়েছিল, কিংবা তার মাকে, তার খালাকে, তার মামুকে, তার ফুফুকে, তার চাচাকে কোনোদিন আবিষ্কার করা যাবে না। এই যে যাবে না, কেউ পারবে না, এই যে আড়াল হয়েছে, অর্থাৎ সে একটি পাওয়ার। এই পাওয়ারের জায়গাতেই যখন বলে আমি আড়াল হলাম, তখন আর পৃথিবীর কোনো যন্ত্র তাকে আবিষ্কার করতে পারে না, এ পর্যন্ত পারেনি, এটা আমার বিশ্বাস। এক। দুই নম্বর কথা হচ্ছে নজরুল বলল, এই যে আপনারা দেখেন যে আমরা অনেক কথা বললাম, নজরুলের কথাটি একটি কথা বলা দরকার, যে নজরুলকে যে সময়, যে দুঃসময়কালে বাংলাদেশ স্বাধীন হলো, বিজয় অর্জন হলো, 1971-এর সেই 16ই ডিসেম্বর বঙ্গবন্ধু দেশে আসলেন 25 দিন পর 10 জানুয়ারি, তার 4 মাস 14 দিন পর 1972 সালের 10 জানুয়ারি, 72 সালের 24 মে নজরুলকে নিয়ে আসা হলো। কোন নজরুলকে? যে নজরুল 1942 সালের জুলাই মাসে নির্বাক হয়েছিলেন। কিভাবে নির্বাক হয়েছিলেন সেটা তার আবৃত্তির মধ্য দিয়ে আসছে। তোমাদের পানে চাহিয়া আর আমি জাগিব না, সারাদিন মান কোলাহল করে কারো ধ্যান ভাঙিব না, নিশ্চল নিশ্চুপ আপনার মনে যোগ পুরিব একাকী গন্ধ বিদুর ধূপ। এটা ঘোষিত কথা, ঘোষণা মতে নজরুল 34 বছর নির্বাক ছিলেন, অর্থাৎ বাক প্রতিবাদ করেছেন। আর তোমাদের পরে চিৎকার করব না, বাক প্রতিবাদ করেছেন। পৃথিবীর ইতিহাসে একটা বিষয়, সেই মানুষটিকে যিনি বুঝেছিলেন তিনি বঙ্গবন্ধু, 1000 বছরের কিংবা শতযুগের শ্রেষ্ঠ বাঙালি তিনি এনেছিলেন। এখন কথা হলো, ভারতের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামের ফকির আহমদের ছেলে, তাকে বাংলাদেশে এনে জাতীয় কবি ঘোষণা করা হলো, মর্যাদা দেওয়া হলো। এইটার মাজেজা কি? মাজেজা তো এটা যে 1972 সালের অনেক আগে, আরও 40-42 বছর আগে নজরুল 1929 সালে একটি কবিতায় বাংলাদেশ এঁকেছিলেন, বাংলাদেশ প্রতিষ্ঠার 41 বছর আগে। সেই কবিতাটির নাম বাংলাদেশ। নম 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 বাংলাদেশ মম, চির মনোরম চিরমধুর, বুকে নিরবধি বহে শত নদী, চরণে জলধীর বাজে নুপুর। এই বাংলাদেশ কবিতাটির শেষ প্রায় নজরুল বলেছিলেন, এই দেশের মাটি জল ফুলে ফলে, যে রস যে সুধা নাহি ভূমণ্ডলে, এ মায়ের বুকে হেসে খেলে সুখে, ঘুমাবো এ বুকে সব নাতুর। এই একটি বাংলাদেশ নজরুল
এঁকেছিলেন এবং তার মাঝে ঘুমাতে চেয়েছিলেন। এই ঘুমানোর আকাঙ্ক্ষাটা বাস্তবায়নের উপলব্ধি করেছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি এনে নজরুলকে এনে বললেন যে স্বাধীন বাংলাদেশ, নজরুলের বাংলাদেশ গঠিত হয়েছে, আর পরাধীন কোনো মাটিতে নজরুল জন্মজয়ন্তী হবে না, হবে স্বাধীন বাংলাদেশে। তাই স্বাধীন বাংলাদেশে প্রথম নজরুল জন্মজয়ন্তী হয়েছে বঙ্গবন্ধুর নেতৃত্বে এবং তারই উদ্যোগে। আমরা এই কথাটি ভুলে গেলে চলবে না। যারা যে সমস্ত কথা বলে, যারা এই দেশকে স্বীকার করে, এই দেশের মুক্তিযুদ্ধকে স্বীকার করে, বঙ্গবন্ধুকে স্বীকার করে, তাদেরকে বুঝতে হবে নজরুল সম্পর্কে বঙ্গবন্ধু যেদিন এনেছিলেন 72 সালে, সেই দিন বঙ্গবন্ধু একটি বাণী দিয়েছিলেন। বাণীটা ছিল এই যে কবি কাজী নজরুল ইসলাম বাংলার বিদ্রোহী আত্মা ও বাঙালির স্বাধীন ঐতিহাসিক সত্তার উপকার। বাংলার শেষ রাতের ঘন অন্ধকারে নিশীথে নিশ্চিন্ত নিদ্রায় বিপ্লবের রক্তলীলার মধ্যে বাংলার তরুণরা শুনেছে রুদ্র বিধাতার অট্টহাসি, কাল ভৈরবের ভয়াল গর্জন, নজরুলের জীবনে, কাব্যে, সঙ্গীতেও তার কণ্ঠে। প্রচণ্ড সামুদ্রিক জলোচ্ছ্বাসের মতো, লেলিহান অগ্নিশিখার মতো পরাধীন জাতির তিমির ঘন অন্ধকারে বিশ্ববিধাতা নজরুলকে এক স্বতন্ত্র ছাঁচে গড়ে পাঠিয়েছিলেন এই ধরার দোলায়। এটা বঙ্গবন্ধুর বাণী। অতএব এই বাণীটি আমাদেরকে প্রতিষ্ঠা করতে হবে, প্রত্যেক ক্লাসের প্রত্যেক পাঠ্য বইয়ে এটা প্রতিষ্ঠা করতে হবে। এটা আজকে দাবি। এবং বাংলাদেশকে এগিয়ে নিতে গেলে এই যে দুই মানুষ যারা সত্যিকার মানুষের জন্য, তাদের কোনো বাড়ি ঘরের দরকার হয়নি, বিষয় সম্পত্তির দরকার হয়নি, এই জায়গায় তারা শুধুমাত্র পৃথিবীর জন্য নিজেকে জারি করেছেন যে আমাদের কোনো সম্পদ লাগে না, বাড়ি লাগে না, ঘর লাগে না, তবুও তারা পৃথিবীর বুকে অক্ষয় অমর হয়ে যায়। অর্থাৎ মানুষের জন্য, পৃথিবীর জন্য কাজ করেছেন। আজকের এই আয়োজনের সাথে যুক্ত সকলকে, আবার এই বোনটিকেও সকলকে অভিনন্দন জানিয়ে, নজরুলই অভিনন্দন জানিয়ে আমার অগ্নিবীণার পক্ষ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে কথা শেষ করছি। সবাই ভালো থাকেন। এরকম অনুষ্ঠান আমরা আবার দেখব। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। সবাইকে অনেক সময় নষ্ট করালাম। নষ্ট মানে কি, আসলে আমরা উপকৃত হলাম আর কি, অনেক মূল্যবান কিছু বক্তব্য। কারণ এটা নিয়ে আমাদের নিজেরই কনফিউশন ছিল যে আসলে এটা কিভাবে কি যাচ্ছে। আসলে দেখলাম না, সার্থক এবং এটা আমার পথ চলা যায়। ধন্যবাদ সকলকে। শুভরাত্রি।